ষড়যন্ত্র করে জাতীয়তাবাদী শক্তিকে দমানো যাবে না, হুঁশিয়ারি তারেক রহমানের। কৌশলের নামে গুপ্ত রাজনীতি চর্চা না করার আহ্বান। গণতন্ত্রের ধারক দাবিদার বিএনপি অগণতান্ত্রিক কাজে লিপ্ত, অভিযোগ বিএনপির। ইসলামী আন্দোলনকে জোটে আনতে অপেক্ষায় জামায়াত। আজ শেষ হবে ইসিতে আপিল শুনানি। অষ্টম দিনে কুমিল্লা 4 আসনে হাসনাতের মনোনয়ন বৈধ, বাতিল বিএনপির মঞ্জুর প্রার্থিতা। এবং হ্যাঁ ভোটের প্রচারণায় সরকারি কর্মচারীদের অংশ নিতে বাধা নেই, জানালেন আলী রিয়াজ। ইনসাফ ও সমতার রাষ্ট্র গড়তে হ্যাঁ জয়ী করার তাগিদ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। কৌশলের নামে বিএনপি গুপ্ত রাজনীতির বেশ ধারণ করেনি বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। অনুষ্ঠানে ফ্যাসিবাদী আমলের গুম খুনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। পতিত স্বৈরাচারের শাসনামলে গুম খুনের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের কান্না আর আর্তনাদে ভারী হয়ে উঠে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেয়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের আহাজারিতে আপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। আমরা আমাদের বাবাকে ফেরত চাই। আমার এই স্বপ্নটাকে আজও পূরণ হবে। আমার ভাইকে বাবার মুখটা দেখতে পারবে। 17 বছর নানা কৌশলে নিরীহ অসহায় মানুষ কিভাবে গুম খুনের শিকার হয়েছেন সে চিত্র তুলে ধরেন সংগঠন দুটির প্রতিনিধিরা। গুম হয়ে যাওয়া, নিহত, আহত, মৃত্যুর অপেক্ষায় থাকা মানুষদের মনে রাখা মানেই মুছে ফেলার বিরুদ্ধে দাঁড়ানো। আপনাদের মন মতো আমরা করতে পারিনি সত্যি, কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়াতে। জনাব তারেক রহমানের বার্তা পৌঁছিয়ে দিয়েছি আপনাদের ঘরে ঘরে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে ফ্যাসিস্ট সরকারের গুম খুনের বিচার করা হবে বলে জানান দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই পথে, সেই গন্তব্যে যে স্বপ্নের কথা এবং যে পরিকল্পনার কথা বলেছেন তার নেতৃত্ব গঠিত হবে। আমরা সেই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। সমতা বিধান করতে হবে, সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা নম্রতা নয়, সেটা আমাদের দুর্বলতা নয়। আমরা গণতন্ত্রকে ভালোবাসি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনহারা পরিবারের পাশে থাকবে বিএনপি জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ষড়যন্ত্র করে তাদেরকে দমিয়ে রাখা যাবে না। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে গুম খুনের শিকার শহীদদের নামে সড়ক এবং স্থাপনার নামকরণ করা হবে বলে জানান তারেক রহমান। সকল শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হলে শহীদদের সঙ্গে জুলুম করা হবে বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান। এ সময় স্বজন হারানো পরিবারের প্রতি সহমর্মিতা জানান তিনি। সজাগ থাকি যাতে আমাদের গণতান্ত্রিক যাত্রা যা শুরু হয়েছে তাতে যাতে কেউ ব্যাঘাত করতে না পারে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আইনের বাইরে গিয়ে ইসি বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করলেন জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় বিএনপির সমালোচনাও করেন তিনি। এদিকে জোট ছাড়লেও শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জোটের 10 দল অপেক্ষা করবে বলে জানিয়েছে জামায়াত ইসলামী। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে শনিবার সন্ধ্যায় জরুরি এক সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটি। এতে অংশ নেন কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, নির্বাচন কমিশন বর্তমানে একটি দলের প্রতি পক্ষপাত করছে বলেই অনিয়ম সম্পর্কে অনেকটা উদাসীন কমিশন। নির্বাচন কমিশনও নানা ধরনের ইন্টারপ্রিটেশন, নানা ধরনের ফাঁকফোকর দিয়ে তাদেরকে বৈধতা দানের এক ধরনের নির্বাচন কমিশনেরও আমরা প্রবণতা দেখতে পেয়েছি। এ সময় বিএনপির সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, দলটি নিজেদের গণতন্ত্রের ধারক ও বাহক বললেও আইনের পরিপন্থী কাজ করে তারা। পাশাপাশি ফেনীর 3 আসনে আব্দুল আওয়াল মিন্টুর আচরণে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আপনাদের মতো ব্লাডি ফরেনারদের বাংলাদেশের কোনো অধিকার নেই নির্বাচনে অংশগ্রহণ করার এবং জনপ্রতিনিধিত্ব করার। তাদের কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ 180 ডিগ্রি টার্ন নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। ইসির কার্যক্রম রোববার পর্যন্ত পর্যবেক্ষণ করবে এনসিপি। শেষ পর্যন্ত নিরপেক্ষতা না থাকলে হার্ডলাইনে যাওয়ার হুঁশিয়ারি দলটির। যদি আমরা দেখি যে কোনো ঋণ খেলাপি, কোনো দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন, সেটা যে শর্তেই হোক, যে ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়েই হোক, আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামব। এদিকে জোট ছাড়লেও শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জোটের 10 দল অপেক্ষা করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জুবায়ের। এটা আলোচনা হবে, আমাদের জোটের লিয়াজো কমিটি আলোচনা করে প্রস্তাব তৈরি করবেন, শীর্ষ নেতৃবৃন্দ চূড়ান্ত করার পরে সেটা আমরা ঘোষণা দেব। আমরা সবসময় বলেছি যে আমাদের দরজা সবার জন্য মুক্ত। যদি না আসে তাহলে 47 আসনে প্রার্থী দেওয়ার বিষয় চূড়ান্ত করবে জোটের লিয়াজো কমিটি। যে 47টি আসন আমরা রেখেছিলাম, তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। আজ শেষ হবে প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশনের আপিল শুনানি। শনিবার 8ম দিনের শুনানি হয়েছে নির্বাচন কমিশনে। এদিন দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে অপেক্ষমান থাকা সহ 100টি আবেদন নিষ্পত্তি করা হয়। এদিকে কুমিল্লা 4 আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। আর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া কমিশনে উপস্থিত হয়ে শোকজের জবাব দিয়েছেন খেলাফত মজলিসের মামুনুল হক। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি গড়ালো 8ম দিনে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় শনিবারের কার্যক্রম। এদিন 100টি আবেদনের ওপর শুনানি হয়। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে অপেক্ষমান থাকা বেশ কয়েকটি আপিলের শুনানি করেছে কমিশন। এদিন প্রার্থিতা ফিরে পেয়েছেন অনেকে। আপিলের পরে এখানে এসে সম্মানিত নির্বাচন কমিশনার এবং তার বডি টোটালি আমাদেরকে এটা আবার বৈধ ঘোষণা করেছেন। এটা মাননীয় প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য নির্বাচন কমিশনবৃন্দ এটাকে খারেজ করে দিয়ে আমার নির্বাচন করার আগামীতে ইনশাল্লাহ অবৈধতা নেই। আমাদের বিএনপি মনোনীত নরসিংদী 3 শিবপুর আসনের প্রার্থী জনাব মঞ্জুর এলাহির আপিল নামঞ্জুরের কারণে ওনার প্রার্থিতা বহাল থাকলো। কুমিল্লা 4 আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিল আবেদন করেন। শুনানিতে দুজনই উপস্থিত ছিলেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা 13 আসনে খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কমিশন। সেই শোকজের ব্যাখ্যা দিতে কমিশনে যান তিনি। আমি যেখানে বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড কতটুকু থাকবে আছে সেটা আমাদের জন্য আরো বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো। এদিকে দেশের ভেতরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক রাখার পরিকল্পনা করা হয়েছে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। বিদ্যমান আইনে গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণা চালাতে সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। শনিবার সকালে বিয়াম অডিটোরিয়ামে ঢাকা বিভাগীয় মতবিনিময় সভায় একথা বলেন তিনি। 54 বছরের পুরনো কাঠামো ভেঙে ইনসাফ ও সমতার ভিত্তিতে রাষ্ট্র গঠনে গণভোটে হ্যাকে জয়ী করার বিকল্প নেই বলে মনে করেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্টজনরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের পক্ষে প্রচারণা ও ভোটারদের উদ্বুদ্ধ করতে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা বিভাগীয় প্রশাসন।
এতে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে তা এবারের গণভোটেই নির্ধারণ হবে। অনেকগুলো মৌলিক প্রশ্নের উত্তর হয়তো আমাদেরকে মতামত হয়তো আমাদেরকে দিতে হবে, যার মাধ্যমে নির্ধারিত হবে আমাদের আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্টজনরা বলেন, মৌলিক এবং মানবাধিকার নিশ্চিতে গণভোটে হায়ের পক্ষেই থাকতে হবে। আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা যাতে একটা সুস্থ স্বাভাবিক, যেখানে আইনের শাসন থাকবে। এতটাই আমরা দলবাজ হয়ে গেছি যে আমরা পারলে সিজদা করা পর্যন্ত শুরু করে দেই। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ জানান, শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে। বাংলাদেশের বিদ্যমান আইন কোনো অবস্থাতেই প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে এই বিষয়ে কোনো রকম বাধা দিচ্ছে না যে আপনারা হ্যাঁ ভোটের কথা বলুন। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন, সংবিধান সংস্কার আদেশ 2025, হ্যাঁ ভোটের জন্য প্রচার করা যাবে না বা বাধা দেওয়ার জন্য এটা হবে ওইটা হবে, কিছু আছে নাই। তিনি বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে হ্যাঁ ভোটের বিকল্প নেই। এই জুলাই সনদ তৈরি হয়েছে যে মা তার সন্তানকে হারিয়েছে, তার প্রতিদিনের যে অশ্রু তা দিয়ে তৈরি হয়েছে। রক্তে লেখা এই সনদ যে পথরেখা দেখাচ্ছে আমি তার সঙ্গে আছি না নাই। আর যেন কখনোই স্বৈরাচার ফিরতে না পারে এমন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেন আলী রিয়াজ। সকলের আলাপ আলোচনার ভিত্তিতে গ্রহণ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ভোটের প্রস্তুতির খবর। সাতান্ন বছর ভোট দেন না চাঁদপুরের 9 গ্রামের নারী ভোটাররা। জনশ্রুতি আছে, এক পীরের নিষেধাজ্ঞায় ভোট কেন্দ্রে যান না সেখানকার নারীরা, যদিও প্রতি নির্বাচনেই তাদের ভোট দিতে উদ্বুদ্ধ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এবারও সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্বাচন সংশ্লিষ্টরা। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 1969 সালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে ভয়াবহ কলেরা মহামারীতে অনেক মানুষের মৃত্যু হয়। সেই সময় ভারতের জৈনপুর থেকে আসেন এক পীর। মহামারী থেকে বাঁচতে নারীদের পর্দা করার নির্দেশ দেন তিনি। লোকমুখে ছড়িয়ে পড়া সেই নির্দেশ একসময় গুজব আকারে ডালপালা বিস্তার করে নারীদের ভোটকেন্দ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা পর্যন্ত পৌঁছে। সেই থেকে অজানা আতঙ্কে ভোটদানে বিরত রয়েছেন এই অঞ্চলের নারীরা। ইসলামী দৃষ্টিকোণ থেকে পর্দা মেনে চলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এই 9 গ্রামের বেশিরভাগ নারী। পর্দার মধ্যে থেকেই দৈনন্দিন কাজের পাশাপাশি শিক্ষা দীক্ষা আধুনিকতা সবকিছুতে এগিয়ে গেলেও এখনো ভোটকেন্দ্র বিমুখ তারা। এখানে ভোট দেওয়া নিষিদ্ধ, এজন্য আমরা কখনো আসলে দেইনি আর কি। নারী ভোটাররা যারা, এরা ছোটবেলা থেকে কখনো দেখি নাই যে আমাদের মা কাকিরা ভোট দিয়েছেন, এই অনুযায়ী আমরা কখনো ভোট দিতে হয় নাই বা দেই নাই। স্থানীয় অনেকের মত, পীর সাহেব মওদুদুল হাসান নারীদের পর্দানসীন হতে বললেও ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেননি। হুজুরের পর্দা যাতে লঙ্ঘন না হয় মহিলাদের, বিশেষ করে এই কারণেই ভোট দেওয়ার জন্য নিষেধ করছে। এরপরে মহিলারা ভোট দিতে গেছে, ভোট দেওয়ার পরে নাকি এই গ্রামে ডায়রিয়ার ব্যারাম হয়েছিল। এলাকার নারীদেরকে ভোট দেওয়ার জন্য নিষেধ করেছেন, এই জন্য ওনারা ভোট দেয়। উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি, মহিলারা ভোট কেন্দ্রে যাবে আশ্বস্ত করতেছে। জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোট কেন্দ্রে নিতে উদ্যোগ নেওয়া হবে। এই বিষয়ে নির্বাচনের প্রার্থীদের কর্মসূচি রাখারও পরামর্শ দেন তিনি। এবছরে আমরা তাদেরকে সচেতন করার জন্য উদ্বুদ্ধকরণ প্রোগ্রাম, উঠান বৈঠক সহ বিভিন্ন ধরনের আয়োজন আমরা করার চেষ্টা করব, যাতে তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আসন্ন নির্বাচনে এই ইউনিয়নে মহিলা ভোটার সংখ্যা বাড়বে বলে আশা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা মহিলা ভোটার রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তারা যেন ভোট কেন্দ্রে এসে যাতে ভোটটি দেয়। এবং আমি আশা করছি এবারে নির্বাচনে বিগত নির্বাচনগুলো থেকেও এবার আমাদের মহিলা ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে। রূপসা দক্ষিণ ইউনিয়নে প্রায় 25,000 ভোটার, যার অর্ধেকই নারী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আসন্ন জাতীয় নির্বাচনে জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবেন তরুণ ও সুইং ভোটাররা। কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী দেশে 4 কোটিরও বেশি ভোটারই তরুণ,
যারা এবার প্রথম ভোট দেবেন। এই তরুণ ভোটারদের বড় অংশ দোদুল্যমান রয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এদের দলে টানতে গতানুগতিক ধারার বাইরে এসে মানুষের সমস্যা সমাধানে প্রার্থীদের এগিয়ে আসার পরামর্শও দেন তারা। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। বিগত 3টি জাতীয় নির্বাচন অনেকটা একতরফা হওয়ায় এবারের নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহটা অনেক বেশি। এমন প্রেক্ষাপটে দেশের 13.5 কোটি ভোটারের বড় একটা অংশ ভোটদানের ক্ষেত্রে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। কোন কোন জরিপে এই সংখ্যা 43 থেকে 49%। ভোট আসবে, ভোট দেব নিজের মন মতো, এটাই। যে যোগ্য প্রার্থী আছে, ঠিক আছে, যাকে দিলে দেশ সুন্দর সুষ্ঠুভাবে চালাবে তাকেই ভোটটা দিব। সবাই চাইতেছে যে স্বাধীন মতো একটা বাক স্বাধীনতাভাবে তারা একটা ভোট দিবে। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য মতে আসছে নির্বাচনে 4 কোটির বেশি তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন, যাদের একটা বড় অংশ এখনো দোদুল্যমান। ভেবে পাচ্ছি না এখনো কাকে ভোট দিব, তারপরে ভোট কেন্দ্রে যাব, সকাল সকাল লাইনে দাঁড়াবো। এতদিন দেখেছি আর এবার এক্সপেরিয়েন্স করবো, আমি আসলে অনেক এক্সাইটেড। শুধু তরুণরা মিলে তো বাংলাদেশ না, প্রবীণ তরুণ সবার সমন্বয় করতে পারবে এরকম জনপ্রতিনিধি চাই। যে ফ্যাসিস্ট সরকার ছিল এইরকম সরকার যেন না আসে, গতবারের মতো যেন এরকম না হয়। আবার চাকরি ক্ষেত্রে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি সেইটা যেন আবার না ফিরে আসে। চেষ্টা করবো যে আমাদের অতি মহামূল্যবান যেই ভোটটা সেটা একদম সুদক্ষ মানুষকে দেওয়ার জন্য এবং সুদক্ষ রাজনীতিবিদ যারা তাদেরকেই দেওয়ার জন্য। সুইং ভোটারদের কোনো নির্দিষ্ট দলের প্রতি সমর্থন না থাকলেও তারাই ভোটের ফলাফল প্রভাবিত করে বলে মত দেন এই বিশেষজ্ঞ। বড় রাজনৈতিক দলগুলোর একটা ভোট ব্যাংক থাকে, এই ভোট ব্যাংকের বাইরে গিয়ে যারা হচ্ছে যে এক এক সময় নেতার ধরন দেখে, রাজনৈতিক ইশতেহার দেখে কিংবা হুইমজিক্যালি হোক, যে কোনো কারণেই হোক, তারা ফিক্সড কোনো ভোটার না। তো সেই ক্ষেত্রে গত 17-16 বছর সুষ্ঠু সাধারণ নির্বাচন না হওয়ার প্রেক্ষিতে এবং তারা কখনো নির্বাচন দেখেনি, ওইভাবে দেখেনি, না দেখার প্রেক্ষিতে তাদের ভোটটা একটা ডিটারমাইনিং ফ্যাক্টর হবে। আওয়ামী লীগের ভোটারদের উপস্থিতি অনুপস্থিতি এটি তো হবে সুইং ভোটের একটা বড় ক্যালকুলেশন। অর্থাৎ আপনি হয়তো দেখবেন যে এই সুইং ভোটারদের মধ্যে দলীয় নির্দেশনাটা আর হচ্ছে সব সময়ের জন্য যে একটা কন্টিনিউয়াস সুইং ভোটার থাকে তাদের, এই দুটো মিলে হবে এইবারের নির্বাচনে ফলাফলের উপর একটা প্রভাব বিস্তারকারী ভূমিকা রাখবে। এরাই আগামী নির্বাচনে জয় পরাজয় নিয়ামক বলে মনে করেন এই সমাজবিজ্ঞানীও। তরুণ ভোটার এটা তো সব থেকে বড় নিয়ামক। এবার যে মানে ভোট হবে সেই ভোটের যে ফলাফল সেখানে তাদের অবদান তো অবশ্যই আছে। এখন সেটা কি হবে আমরা জানি না, তবে আমি মনে করি যে তারা যখন ভোট দেবে এরা তো শিক্ষিত ভোটার এবং এদের একটা বড় অংশ গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তাদের অনেকের বন্ধুবান্ধব শহীদ হয়েছে, অনেকে যারা আহত তারা এখনো তাদের চারিদিকে আছে। তো তাদের মাঝে এক ধরনের আগ্রহ আছে, যে একটা পরিবর্তনের আগ্রহ আছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের একটা বড় অংশ এবার সুইং ভোটারদের তালিকায় থাকছে বলেও মনে করেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নারীদের বাদ দিয়ে গণতন্ত্রের বিকাশ সম্ভব নয় বলে মনে করছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, রাষ্ট্রের 54 বছরেও নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে ওঠেনি, যা হতাশাজনক। জনগণকে রাষ্ট্রের শক্তি উল্লেখ করে নারী শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান উপদেষ্টা। আমার অফিস থেকে বারবার বলা হচ্ছে প্রায় 50% না, প্রায় 50% নয়, নারী হচ্ছে 52% এবং নারীকে বাদ দিয়ে গণতন্ত্র এই দেশে ঘটবে না। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। নতুন বাংলাদেশের কারিগরের একটি অন্যতম কারিগর আমাদের রাজনৈতিক দলগুলো। 51টি দলের ভিতরে 30টি দল নারীর প্রতিনিধিত্বকে গুরুত্ব দেয়নি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি সমর্থিত এমপি প্রার্থীদের সার্বিক সহায়তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। এতে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিনকে চেয়ারম্যান, জয়নাল আবেদিন চৌধুরী রবিনকে সদস্য সচিব করে 12 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে আব্দুল মালেককে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া টিমের প্রধান করা হয় লেখক আসাদ পারভেজকে। শনিবার সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট KM কামরুজ্জামান নান্নু এ কমিটি অনুমোদন করেন। বাংলাদেশের ভূখণ্ডে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন এখন মূর্তিমান আতঙ্কের নাম। সম্প্রতি মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে পা হারান সীমান্তের বাসিন্দা মোহাম্মদ হানিফ। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তা আর আতঙ্ক থেকে মুক্তি চান সীমান্তের মানুষ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে বিজিবি। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মিয়ানমারে আরাকান আর্মি ও রোহিঙ্গা স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের জেরে টেকনাফ সীমান্তে এখনও আতঙ্ক বিরাজ করছে। গত কয়েকদিনের মর্টার শেল বিস্ফোরণ ও গোলাগুলিতে আহত হয় এক শিশু ও জেলে। এছাড়া মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে পা হারান মোহাম্মদ হানিফ। এরপর থেকেই ভয় আর ক্ষোভ বিরাজ করছে সীমান্তের মানুষের মাঝে। সীমান্তে এসে তারা মাইন পুঁতে রাখে, যার কারণে আমাদের জেলে এবং যে ব্যবসায়ী সমাজ দিন দিন এবং আতঙ্ক এবং ক্ষতিগ্রস্ত এবং ব্যবসা বিমুখ হয়ে যাচ্ছে। আমার দেশে তাই গোলা বারস্তরের বুম ভরের মাইন ভরের তাহলে আর মা বুঝান হতিয়র তুজিয়ান হতিয়র আর চলাফেরা করতে অসুবিধা, আর গ্যারেজ যাইতে অসুবিধা। মাইন বুম দিয়া চলে গেছে, কোথায় কোথায় দিচ্ছে এটা আমরা যাই না। মাইনের ডর আমরা কি যাইতে পারি না ওইখানে, মাছ ধরতে পারি না। আমরা সামনে থেকে চলবো, কিভাবে চলবো? আমি অনুরোধ করতেছি সাধারণ জনগণ হিসাবে মাইনগুলো কিভাবে তোলান যায়। আমাদের একটা দাবি, মাইনগুলো তুলে উদ্ধার করে আমাদের সরকারের আমাদেরকে নিরাপত্তা দিবার জন্য। ল্যান্ডমাইন আতঙ্কে বাংলাদেশিরা কর্মহীন হয়ে পড়ছে। তাই বাংলাদেশের সীমানায় আরও ল্যান্ডমাইন আছে কিনা তা তদারকি করার অনুরোধ এই জনপ্রতিনিধির। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে অনতিবিলম্বে তাদের এই মাইন যে ল্যান্ডমাইনগুলো আছে কিনা সেগুলো একটা দেখার জন্য, নাইলে আবারও এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি রয়েছে। মাইনের বিষয়ে খতিয়ে দেখবেন জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান রামুর সেক্টর কমান্ডার। আমরা বর্ডার গার্ডের সদস্য হিসাবে এখানে প্রতিনিয়ত 24 আওয়ার্স আমাদের দায়িত্ব পালন করছি এবং সতর্কতার সাথে দায়িত্ব পালন করছি যেন এই সীমান্তে সামনে আর কোনো সমস্যা না হয়। সীমান্তবাসীর একটাই দাবি, সীমান্তে পুঁতে রাখা মাইনগুলো দ্রুত সরিয়ে জেলেদের মাছ ধরার সুযোগ করে দেওয়া হোক। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের 4 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানায় দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এসে বিক্ষোভকারীদের ফাঁসি বাতিল করার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কৌশলগত বিভিন্ন খাতে ইরান এবং রাশিয়ার মধ্যে যে পারস্পরিক প্রতিশ্রুতিমূলক সম্পর্ক তা আরও এগিয়ে নিতে একমত হয়েছেন উভয় দেশের প্রেসিডেন্ট। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। তেহরানের পদক্ষেপই ইরানে হামলার সিদ্ধান্ত বদলাতে প্রভাবিত করেছে বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েল তাকে হামলা থেকে বিরত রেখেছে এমন মন্তব্য সঠিক নয়। বিক্ষোভকারীদের ফাঁসি বাতিল করার জন্য ইরানের নেতৃত্বকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এর আগে সৌদি আরবের এক কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় উপসাগরীয় 3 দেশ আরব, কাতার ও ওমান হামলা ঠেকাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করিয়েছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের বর্তমান পরিস্থিতি এবং উত্তেজনা প্রশমনের মাধ্যমে দেশকে স্বাভাবিক রাখতে সরকারের প্রচেষ্টা সম্পর্কে পুতিনকে অবহিত করেছেন। কৌশলগত বিভিন্ন খাতে ইরান এবং রাশিয়ার মধ্যে যে পারস্পরিক প্রতিশ্রুতিমূলক সম্পর্ক তা আরও এগিয়ে নিতে একমত হয়েছেন তারা।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হুমকি দিয়েছিলেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসেন রেজা। তিনি বলেন, যুদ্ধ শুরু হলে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না। তিনি আরও বলেন, তাদের সংযম ও কৌশলগত ধৈর্য বিবেচনায় না নিলে মধ্যপ্রাচ্যে তাদের কোনো ঘাঁটি সুরক্ষিত থাকবে না। ঐশী আলম, মোহনা সংবাদ। আইসিসি প্রতিনিধির সাথে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের 1.5 ঘন্টার রুদ্ধোদ্ধার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতের না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যা আমলে নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছে আইসিসি। শনিবার দুপুরে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে চূড়ান্ত আলোচনার জন্য ঢাকায় আসে আইসিসির প্রতিনিধি দল। নিরাপত্তা উদ্বেগের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আইসিসিকে চিঠি দিয়ে বিকল্প ভেন্যুতে খেলার আবেদনও জানায় বিসিবি। কয়েক দফা চেষ্টা করেও বিসিবির আগের অনড় অবস্থান টলাতে পারেনি আইসিসি। 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের তারকা পেসার কাজী অনিক ইসলামের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের অসহায়ত্বের কথা জানতে পেরে তারেক রহমানের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহযোগিতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে মিরপুরের পল্লবীতে নিজ বাসভবনে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক অনিকের সঙ্গে সাক্ষাৎ করে এই সহযোগিতার সিদ্ধান্ত জানান। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এবং আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। তো যখন একটি খেলোয়াড়ের ভিতরে পেশাদারিত্ব চলে আসবে, তখন কিন্তু তার সেই খেলার প্রতি তার যে কমিটমেন্ট, তার দায়িত্ববোধ, তার কর্তব্যবোধ, স্পোর্টসটাকে একদম স্বাধীন রাখতে চাই, এখানে উন্মুক্ত রাখতে চাই। এখানে সকলের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার সাথে যাতে আমরা রাজনীতির যাতে মিক্সচারটা না করি, এই জায়গা থেকে আমাদের দূরে থাকা উচিত। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আমরা। ষড়যন্ত্র করে জাতীয়তাবাদী শক্তিকে দমানো যাবে না, হুঁশিয়ারি তারেক রহমানের। কৌশলের নামে গুপ্ত রাজনীতি চর্চা না করার আহ্বান। গণতন্ত্রের ধারক দাবিদার বিএনপি ও অগণতান্ত্রিক কাজে লিপ্ত, অভিযোগ এনসিপি। ইসলামী আন্দোলনকে জোটে আনতে অপেক্ষায় জামায়াত। আজ শেষ হবে ইসিতে আপিল শুনানি। 8ম দিনে কুমিল্লা 4 আসনে হাসনাতের মনোনয়ন বৈধ, বাতিল বিএনপির মঞ্জুর প্রার্থিতা। এবং হ্যাঁ ভোটের প্রচারণায় সরকারি কর্মচারীদের অংশ নিতে বাধা নেই, জানালেন আলী রিয়াজ। ইনসাফ ও সমতার রাষ্ট্র গড়তে হ্যাঁ জয়ী করার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।